জি object when an object is memoryless we call it class handle and it's null, and when the object name actually refers to a real memory we call it class instance. ফিল্ডটাও তো কোনো ক্লাসের অবজেক্ট হতে পারে, হতে পারে না? যেমন ধরেন এই যে ল্যাপটপ, ইজ ইট এ অবজেক্ট অর নট? আমার সামনে যে মেশিনটা, ইটস অ্যান অবজেক্ট অফ হুইচ ক্লাস? এটা কোন ক্লাসের অবজেক্ট? আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি এটা কোন ক্লাসের অবজেক্ট? মেশিনটা দিয়ে এটা কোন ক্লাসের অবজেক্ট? না না, স্পেসিফিক এটা একটা টাইপ আছে তো, ওটা তার একটা ফিল্ডের ভ্যালু, যে ব্র্যান্ড নেম এইচপি। তাহলে অবজেক্টটা কোন টাইপের? ল্যাপটপ। ওকে, নাও এর ভেতরে যদি একটা এসএসডি কার্ড থাকে তাহলে এসএসডি কার্ড একটা ক্লাস না? তাহলে কি এসএসডি কার্ড এসএসডি একটা অবজেক্ট, ল্যাপটপ ক্লাসের একটা ফিল্ড। এসএসডি একটা ক্লাস, তার একটা অবজেক্ট, ল্যাপটপ ক্লাসের ফিল্ড। র্যাম ক্লাসের একটা অবজেক্ট, ল্যাপটপ ক্লাসের ফিল্ড। ইঞ্জিন ক্লাসের একটা অবজেক্ট, কার ক্লাসের ফিল্ড। লেন্স ক্লাসের একটা অবজেক্ট, প্রজেক্টর ক্লাসের ফিল্ড। তো তাহলে প্রজেক্টর তো একটা ক্লাস, তার একটা অবজেক্ট প্রজেক্টর P1। এখন P1 আপনি নিউ করতে পারেন, সো P1 ইজ নট নাল। কিন্তু P1 এর ভেতরে যে ফিল্ড আছে লেন্স, ওইটাকে যদি আপনি অ্যাসাইন না করেন তাহলে লেন্স যে L1 ওইটা তো নাল, আনলেস ইউ অ্যাসাইন সাম ডেটা টু লেন্স ইনসাইড দ্য প্রজেক্টর। বা আপনি যদি চিন্তা করেন যে স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট তো একটা টাইপ, স্টুডেন্টের ফিল্ড যদি হয় নেম, নেমের টাইপ কি? না, নেম একটা ডাটা, স্ট্রিং। হোয়াট ইজ স্ট্রিং? অ্যানাদার ক্লাস। তাহলে স্ট্রিং ক্লাসের অবজেক্ট হচ্ছে নেম, সেইটা আবার স্টুডেন্ট ক্লাসের একটা ডেটা ফিল্ড। তাহলে আপনি স্টুডেন্টকে নিউ করছেন ঠিকই, কিন্তু নেমটাকে তো অ্যাসাইন করা হয় নাই, তো নেম ক্যান রিমেইন অ্যাজ নাল বিকজ ওইটাও একটা ক্লাস হ্যান্ডেল। নেমটা হচ্ছে স্ট্রিং ক্লাসের হ্যান্ডেল, আপনি স্টুডেন্ট ক্লাসের হ্যান্ডেলকে ইনস্ট্যান্সিয়েট করেছেন, কিন্তু ওর ভেতরে যে নেম হ্যান্ডেল আছে, স্ট্রিং হ্যান্ডেল আছে, ওইটা তো যত আনলেস ইউ অ্যাসাইন ভ্যালু ইটস নট ইনস্ট্যান্সিয়েটেড। ওকে, সেম থিং ফর ডেট অফ বার্থ, ওইটার টাইপ হচ্ছে লোকাল ডেট। তাহলে স্টুডেন্ট অবজেক্টের ভেতরে একটা লোকাল ডেট হ্যান্ডেল আছে ডিওবি, যতক্ষণ না আপনি ওখানে একটা ডেট রাখতেছেন ডিওবি ইজ নাল অ্যাজ এ লোকাল ডেট হ্যান্ডেল। কিন্তু ওকে যে কন্টেইন করে স্টুডেন্ট হ্যান্ডেল, সেটা আবার ইনস্ট্যান্সিয়েট। ওকে, তাহলে এই ভেতরের এলিমেন্ট গুলোকে ইনস্ট্যান্সিয়েট করার কাজ হচ্ছে কনস্ট্রাক্টরের যদি প্রয়োজন হয়। এখন ইনস্ট্যান্সিয়েশন আপনি দুইভাবে করতে পারেন, একটা হলো ক্রিয়েটিং এ ব্র্যান্ড নিউ অবজেক্ট, অথবা গেটিং দ্য অবজেক্ট ফ্রম সামওয়্যার হুইচ অলরেডি এক্সিস্ট। তাহলে আমি যদি আপনাদের সেকশনটা খুলি, বাংলাদেশ পুলিশ সেকশন 8। ওকে, আচ্ছা, প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছিল না আপনাদের? স্কোপ, প্যাকেজ স্কোপ দেখানো ছিল, তো প্যাকেজ তো বানানো হয়নি আপনাদের এখানে, তাহলে কেমনি দেখাইলাম? ও, নন ইউজার ইউজার বানানো হয়েছে। ওকে, তাহলে ইউজারের মধ্যে কি আছে? কিছুই নাই, সিটিজেন কি ইউজারে দিয়ে দেন, এটা তো একটা ইউজার রিফ্যাক্টর। তাহলে দেখেন আপনার সিটিজেনের আগে কি ছিল? আগে ছিল আপনার এই প্যাকেজ, মানে আপনার যে ওই গ্রুপ ফোল্ডার, ওইটাই ছিল প্যাকেজ, কিন্তু এখন ইউজার্সে দিয়ে দিতেন
তাহলে ডট ইউজার হচ্ছে তার প্যাকেজ। ওকে, ইনভেস্টিগেশন অফিসারও তো একজন ইউজার, তাহলে এটাকেও এখানে দিয়ে দেন। তাহলে ইনভেস্টিগেশন অফিসারের প্যাকেজ কি? এই যে 213 ডট এইটা। এখন এইটাকে আপনি এইটারই আবার একটা সাব প্যাকেজ ইউজার্স যখন দিয়ে দিবেন, তখন এই যে প্যাকেজ স্টেটমেন্ট আপডেট হয়ে গেছে। পুলিশ কেস কোথায় যাবে? নন ইউজারে যাবে। হ্যালো কন্ট্রোলার কোথায় যাবে? তাহলে আপনি আরেকটা প্যাকেজ বানাইতে পারেন কন্ট্রোলার নাম দিয়ে। প্যাকেজের নাম অল স্মল, তাহলে আপনি কন্ট্রোলারকে ওখানে পাঠিয়ে দিতে পারেন। কই তৈরি হয় নাই নাকি? ক্যান্সেল করে দিলাম। এটাও একটা কন্ট্রোলার। তাহলে দেখেন আপনি যে আপনার ক্লাসগুলোকে গ্রুপ করে করে রাখছেন। ওকে, এখন হ্যালো ভিউটাকে আপনি রাখছেন গ্রুপ প্যাকেজে, আর বাকিগুলোকে তার যে সাব প্যাকেজ সেখানে রাখছেন। আপনি আরেকটা প্যাকেজ বানাইতে পারেন, ধরুন ইউটিলিটি। তাহলে ইউটিলিটি ক্লাসগুলো এখানে রাখতে পারেন। এখন ইউটিলিটি ক্লাস কি হতে পারে? ধরেন ক্যালকুলেটর, ক্যালেন্ডার। তো স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর, ক্যালেন্ডার এই সমস্ত ক্লাস লাইব্রেরিতে অলরেডি আছে, কিন্তু বাংলাদেশ পুলিশের জন্য লেটসে আপনি একটা পেনাল্টি ক্যালকুলেটর বানাইতে চান, যে পেনাল্টি ক্যালকুলেট করবে, তাহলে ওই রকম কোনো ক্লাস তো লাইব্রেরিতে নাই, তা আপনি কাস্টমাইজ করতে পারেন। তাহলে নিউ জাভা ক্লাস পেনাল্টি, স্পেলিং কি? পিই, পিএ না পিই? ঠিক আছে, ওকে। স্ক্রিন শেয়ার করেন, কানেক্ট করেন গুগল মিটে। ওকে, তাহলে এগুলো আমরা বুঝি। এখন আসেন কনস্ট্রাক্টর জিনিসটা কি। কনস্ট্রাক্টরের কাজ কি? ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনস্ট্রাক্টর, ডিকশনারি মিনিং, who constructs something, সেই কনস্ট্রাক্টর। So if you can construct a house, you are a constructor. Okay, but the caveat is you cannot simply construct out of blue if you don't have the ground for that. তাহলে একটা বিল্ডিং বানাতে হলে, কনস্ট্রাক্ট করতে হলে, you need a land. তো এখানে ল্যান্ড হচ্ছে আপনার মেমোরি। তাহলে উইদাউট মেমোরি ইউ ক্যানট কনস্ট্রাক্ট। তাহলে কোডিং কনটেক্সটে, ওপি কনটেক্সটে কনস্ট্রাক্টর মানে হচ্ছে কনস্ট্রাকশন অফ অবজেক্ট। ওকে, তাহলে খেয়াল করেন আপনার যে এইটা আমরা রান করেছিলাম না, এবং এখানে আমরা কি দেখেছিলাম? জিরো নাল। এটা কি খেয়াল আছে আপনাদের? ওকে, তাহলে এই যে আপনার এনআইডি জিরো আর এই বাকিগুলো নাল, এটা কে ঠিক করে দিয়েছে? এটা কে ঠিক করে দিয়েছে? এটা ঠিক করে দিয়েছে কনস্ট্রাক্টর। নাও কনস্ট্রাক্টর who constructs something, সেই তো কনস্ট্রাক্টর। তার মানে তাকে কিছু কাজ করতে হয়, আর কাজ করা মানেই মেথড, কারণ ওখানে কাজের স্টেটমেন্ট গুলো থাকবে।
তাহলে পে বিল, সাম স্টেটমেন্টস মাস্ট বি এক্সিকিউটেড টু কমপ্লিট দ্য বিল পেমেন্ট। তাহলে দ্যাটস এ মেথড। তো সেরকম আপনি যদি ওইভাবে চিন্তা করেন, কনস্ট্রাক্টর অলসো ইজ এ মেথড। বাট আমরা কোনো কনস্ট্রাক্টর আমাদের সিটিজেন ক্লাসে বানাইনি, বাট স্টিল আমরা দেখছি যে কেউ না কেউ এই ভ্যালুগুলো ইনিশিয়াল ভ্যালু হিসাবে সেট করে রেখেছে at the time of memory allocation। তো ইনিশিয়াল ভ্যালু সেট করতে হলে আমার তো মেমোরি লাগবে, তার মানে আমি যখন নিউ করছি তখন আসলে কনস্ট্রাক্টর তার কাজটা করে। Now we have not written any constructor, so compiler provided us an implicit constructor. Now probably I'm sure that you understand the meaning of implicit versus explicit। তাহলে আমরা যখন বলি যে এটা explicit, the need is explicitly expressed and the need is implicitly expressed, এটার মানে কি? এটার মানে কি? When I'm saying you that you need to submit the assignment on that date, so it is explicitly told, explicitly given, explicitly mentioned, আপনাকে বলে দেওয়া হচ্ছে। কিন্তু যখন এটা বলে দেওয়া থাকবে না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, তখন সেটা ইমপ্লিসিট। তা আপনার কোডের মধ্যে আপনি কোথাও কনস্ট্রাক্টর খুঁজে পাচ্ছেন না at this moment, কিন্তু আসলে একটা কনস্ট্রাক্টর আছে যেটা আপনার এই সোর্স কোডে নাই। কিন্তু এই যে সিটিজেন ক্লাসে কোনো কনস্ট্রাক্টর নাই, আমরা লিখি নাই, কাজে এটা এক্সপ্লিসিটলি আমরা কনস্ট্রাক্টরটা ডিফাইন করি নাই। কিন্তু যখন বিল্ড হবে মেশিন কোড ভার্সনে একটা কনস্ট্রাক্টর মেথড থাকবে, ওইটা কম্পাইলার আমাদেরকে সাপ্লাই দেয়, ওই হচ্ছে জিরো নাল এগুলো করে দেয়। দ্যাটস ওয়াই অ্যাট রান টাইম ইউ সি দ্য জিরো নাল। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে এটাতে তো আমরা অলওয়েজ স্যাটিসফাইড না, আমরা আমাদের মতো করে ইনিশিয়াল ভ্যালু দিতে চাইব। তো এটাকে কেন বলা হচ্ছে কনস্ট্রাকশন অফ অবজেক্ট? বিকজ unless you have a value for your fields, your object is not complete, meaningless। আপনি একটা স্টুডেন্ট অবজেক্ট বানালেন কিন্তু তার ডাটাগুলো সব নাল, জিরো বা গার্বেজ, এটা তো লজিক্যালি ইনকারেক্ট। সো দ্য মোমেন্ট অবজেক্ট ক্রিয়েটেড, ফর এক্সাম্পল দ্য বেবি টেক্স বার্থ, আপনি বলতে পারেন না যে কালার অফ আই টিবিএ, ওয়েট অফ দ্য ইনফ্যান্ট টিবিএ, এটা বলা যাবে? The moment the infant took birth, there is a weight of the infant, there is a color of eye of the infant, there is a color of skin of the infant। তাহলে আপনাকে জন্ম হওয়ার সাথে সাথে তার ভ্যালু চলে আসবে, তার কালার অফ আই ব্ল্যাক বা ব্লু, হোয়াটএভার, কালার অফ স্কিন ব্রাউন, ওকে, ওয়েট অফ দ্য ইনফ্যান্ট 1.2 কিলোগ্রাম, হোয়াটএভার। তাহলে এটা কি জিরো টিবিএ থাকলে, নাল থাকলে হবে? তার মানে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যদি কনসিডার করি an অবজেক্ট মানে ও এটা একটা কমপ্লিট অবজেক্ট। তাই বললাম যে এটা একটা এসি ওয়ান, আমি তো বলতে পারবো না এর কম্প্রেসরের ওয়াট টিবিএ, কত ওয়াটের কম্প্রেসর, টিবিএ দিলে হবে? এটা তো ফুল অবজেক্ট, তাহলে ইট হ্যাজ এ ভ্যালু। কনস্ট্রাক্টর কাজ হচ্ছে ওইটাই। তার মানে এটা কোনো পেন্ডিং রাখা যাবে না বা গার্বেজ থাকবে না, মেমোরি অ্যালোকেশনের সময়ই তার ইনিশিয়াল ভ্যালুটা সে দিয়ে দেবে। ওকে, এখন আমার এখানে একটা গ্যাস ভরা আছে R32 গ্যাস, আমি যদি গ্যাস চেঞ্জ করি তাহলে এটা আপডেট হইতে পারে, কিন্তু ইনিশিয়ালি তো একটা ভ্যালু আছে। তাহলে ইনিশিয়াল ভ্যালুটা অবজেক্ট ক্রিয়েট করার সময় যখন কনস্ট্রাক্টর সেট করে দেয়, তখন আমরা বলি দ্য কনস্ট্রাকশন অফ দ্য অবজেক্ট ইজ কমপ্লিটেড। দ্যাটস ওয়াই দ্য নেম কনস্ট্রাক্টর। And constructor is not an ordinary method, it's a special method. That's why the name of the constructor is the name of the class. তাহলে আমার সিটিজেন ক্লাসের কনস্ট্রাক্টরের নাম কি হবে? সিটিজেন। গেটার মেথডের নামের একটা স্টাইল আছে, প্যাটার্ন আছে। স্টার্ট উইথ দ্য কিওয়ার্ড প্রিফিক্স গেট ফলোড বাই দ্য ফিল্ড নেম, ক্যামেল কেস।
Setter method name also has a pattern, starts with prefix set followed by the field name camel case. Similarly, constructor also has a fixed name. So the name of the constructor is the name of the class. So we did not create that. কিন্তু আমরা যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা আগে একবার রান করে দেখি যে আমাদের এটা কি দেখায়। আমরা এখানে বোধহয় প্রিন্ট করে দিলাম এই যে C1 এর টু স্ট্রিংটা, কিন্তু আমরা কোনো কনস্ট্রাক্টর দেই নাই। সো কম্পাইলারের কনস্ট্রাক্টর এই 0TB জিরো নাল দিয়ে রাখছে। রেজাল্ট ইফ উই এক্সিকিউট উই সি 0 and null. ওকে ফাইন। কিন্তু আমি যদি এখন কনস্ট্রাক্টর বানাই তখন আমারটাই কাজ করবে, কম্পাইলার তখন কোনো কনস্ট্রাক্টর সাপ্লাই দিবে না, and that's quite understandable. তাহলে আমরা এখন এখানে যেমন গেটার সেটার জেনারেট করেছি একইভাবে আমরা কনস্ট্রাক্টরও জেনারেট করতে পারি। সো রাইট ক্লিক, generate constructor. Now, do you want to be a zero parameter constructor? In that case, the initial value should be some fixed default value. যে বাইরে থেকে কোনো ভ্যালু দেওয়া না হলে ওইটাই তার ভ্যালু। So that can be hard coded in your code. In that case, you don't give any parameters. So now it becomes a zero parameter constructor. You see, public citizen. এখন আমি বললাম যে ঠিক আছে NID আমি জিরোই রাখলাম, কিন্তু এগুলো নাল রাখতে আমার ভালো লাগতেছে না, আমি এদেরকে টিবিয়ে রাখবো। So I can say যে name equal to address equal to phone number equal to email equal to gender, যেহেতু রাইট অ্যাসোসিয়েটিভ ডান থেকে আসবে, আর আমি বললাম যে ঠিক আছে ডেট অফ বার্থ নালই থাকুক। So now I am telling, instead of compiler supplied default constructor, I am providing a default constructor, and according to my coding, the default value of ID will be 0, all the strings will be TBA, and date of birth will be null. এটা আমি ঠিক করলাম। তাহলে এখন যদি রান করি তাহলে কিন্তু 0 all null হবে না, এখন হবে 0 string গুলো null, date of birth string গুলো TBA, date of birth null. ওকে, এই যে তাহলে ডেট অফ বার্থ নাল, বাকিগুলো টিবিএ আর এনআইডি 0। এখন এই জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর এটা মন্দের ভালো, কিন্তু আলটিমেটলি আমাকে তো অ্যাকচুয়াল ভ্যালু দিতে হবে। সো আই ক্যান অ্যাকচুয়ালি সাপ্লাই দ্য ইনিশিয়াল ভ্যালু টু দ্য কনস্ট্রাক্টর। এখন খেয়াল করেন, আপনি এই যে নিউ করতেছেন না, আমরা কি বলেছিলাম এই লাইনটার মানে কি? allocate new memory for a citizens type object যেটা C1 রিপ্রেজেন্ট করবে, এটা ছিল এক্সপ্লেনেশন। বাট এফেক্টিভলি আপনি যদি এখন দেখেন এই যে প্যারেনথেসিস দেখলে বুঝতে পারবেন যে কনস্ট্রাক্টর ইজ ওয়ার্কিং হিয়ার। নাও দিস ইজ জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর। ওই জন্য আমরা রান করলে ওখানে সে 0 TBA দেখাচ্ছে, কারণ জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর আমরা ওই কাজটাই করেছি। Now we can also generate parameterized constructor. So generate constructor. Now if you want to provide all the input initial value from outside, which can be the case if a customer sign up, you provide all the field values in the FXML, so they can be, those values actually will be the initial value, so you can send them to the constructor. Now if you want to do for all the fields, then select all the fields and boom, your constructor is generated. So now all these parameters are assigned to the fields. So আমি যদি এই সিকোয়েন্স অনুযায়ী কনস্ট্রাক্টরের সাপ্লাই দেই তাহলে সেটাই আমার ইনিশিয়াল ভ্যালু হিসেবে
অবজেক্টের মধ্যে আসবে। ফর এক্সাম্পল আমাদের C2 কে আমরা নিউ করি নাই, কিন্তু আমরা যদি এখন C2 কে নিউ করতে চাই, যে C2 ইকুয়াল টু নিউ সিটিজেন, তো এখানে তো আমি এখন সাপ্লাই দিব, তাই না? তো এটাকে যদি আমি কমেন্ট করে রাখি আমার বোঝার সুবিধার জন্য, সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে, তো এই জন্য। তাহলে প্রথমে কি আছে? NID, which is long, so let's say that is NID. তারপরে কি আছে? Name, so let's say Asif. তারপরে কি আছে? Address, let's say বসুন্ধরা। তারপরে কি আছে? ফোন নাম্বার, ওটাও তো স্ট্রিং, so let's say +8801234567 ওকে। তারপর কি? মেল, ওকে, asif@gmail.com। তারপর জেন্ডার, যেহেতু আসিফ মেল। তারপর ডেট অফ বার্থ, ধরেন আপনি এই আজকের ডেটটি দিলেন, তাহলে লোকাল ডেট ডট নাও। তাহলে নাও মেথড একটা লোকাল ডেট, এখানে কিন্তু নিউ লোকাল ডেট করি নাই, কারণ নাও মেথড আমাকে একটা লোকাল ডেট অবজেক্ট দিবে উইথ দ্য কারেন্ট ডেট, সিস্টেম ডেট থেকে তথ্য নিয়ে সে একটা লোকাল ডেট অবজেক্টই আমাকে রিটার্ন করবে। তাহলে খেয়াল করেন আমার C2-র কনস্ট্রাক্টরে আমি এখানে র্যান্ডম কিছু ভ্যালু দিলাম, বাট ইন রিয়েলিটি আপনার ক্ষেত্রে এগুলো FXML নোডের থেকে আপনাকে এক্সট্রাক্ট করে এখানে বসাতে হবে। তাহলে ওই যে আপনি বললেন না যে সাইন আপ সাবমিট বাটন, তাহলে সাবমিট বাটনের অন অ্যাকশনে গিয়ে FXML এর ভ্যালুগুলো নিয়ে এই কনস্ট্রাক্টরে দিতে হবে, তখন একটা সিটিজেন অবজেক্ট তৈরি হয়ে যাবে উইথ দ্য অ্যাকচুয়াল ইনিশিয়াল ভ্যালু গিভেন বাই দ্য ইউজার। ক্যান ইউ রিলেট? আমার তো FXML না, এই জন্য আমি একটা র্যান্ডম ভ্যালু দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো তাহলে আমি যদি এখন C2 কেও প্রিন্ট করি, তাহলে C2 ডট, ধরেন এখানে যদি আমি প্রম্পট সহ দিতে চাই যে C2 ইকুয়াল টু, তাহলে এটা C2 টু স্ট্রিংটাকে সে প্রিন্ট করবে। তো এখন আমি এই ভ্যালুগুলো দেখতে পাবো, ওকে। সো আমরা যদি রান করি, তাহলে দেখেন any question regarding constructor? So when you create a new object, if you have the field values for the new object, you can use parameterized constructor. If you don't have new values, so you can use zero parameter default constructor. সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালুগুলো থাকবে, পরবর্তীতে আপনি সেটারের মাধ্যমে যখন ভ্যালু অ্যাভেলেবল হবে তখন আপডেট করবেন ইন্ডিভিজুয়ালি, ফিল্ড বাই ফিল্ড। এনি কোশ্চেন? এনিওয়ান? আছে না নাই? কথা বলেন না কেন? ওকে, দেন আই হ্যাভ এ কোশ্চেন। নাও এই সিটিজেন ক্লাসে আমরা কয়টা কনস্ট্রাক্টর জেনারেট করেছি, বাট অ্যাকচুয়ালি হাউ মেনি উই ক্যান? তাহলে আমার ফিল্ড আছে কয়টা? So how many constructors we can generate? How? আপনি বললেন যে আমি শুধু NID-টা জেনারেট করে রাখবো, আমার একটা অটো জেনারেট ফাংশন আছে,
ওইটাকে যখনই কল করবো সে তখন অটোমেটিক্যালি এনআইডি জেনারেট করে দেবে, বাকি ডাটাগুলো আমি পরে সেট করব। তাহলে নিউ করার সময় আপনি শুধু এনআইডি দিতে পারেন। তাহলে আপনি 1 প্যারামিটার কনস্ট্রাক্টর হতে পারে, 2 প্যারামিটার কনস্ট্রাক্টর হতে, ম্যাক্সিমাম অল আউট করলে 7 প্যারামিটার। তাহলে আপনি যদি 0 প্যারামিটার থেকে শুরু করেন এই 7 প্যারামিটার, তাহলে 8টা কনস্ট্রাক্টর আপনি ইজিলি করতে পারেন। কিন্তু আসলে টেকনিক্যালি আপনি আরো বেশি করতে পারেন, লজিক্যালি সেটা করবেন কিনা দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। টেকনিক্যালি আরো কিভাবে করতে পারেন, ধরুন 2 প্যারামিটার কনস্ট্রাক্টর, আপনার তো 7টার মধ্যে টুল কম্বিনেশন অনেকগুলো হবে, তাহলে যে 7C2 এখানে যতগুলো হবে প্লাস 7C3 এখানে যতগুলো হবে প্লাস 7C4, ওইভাবে করলে আপনি অনেকগুলো কনস্ট্রাক্টর বানাতে পারেন। টেকনিক্যালি অ্যালাউড, কিন্তু লজিক্যালি এতগুলো তো আসলে দরকার নেই। মোস্ট কেসেস আমাদের অল প্যারামিটার কনস্ট্রাক্টর লাগে যখন আমরা সবগুলো ইনপুট নিয়ে একটা অবজেক্ট বানাতে চাই, অথবা আমার কাছে কোনো অবজেক্টই না, কোনো ইনপুটই নাই, তখন 0 প্যারামিটার। আর আপনার যদি ওরকম কোনো ক্রাইটেরিয়া বা এটা আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে, যদি এরকম কোনো ইস্যু থাকে তাহলে আপনি ফিওর নাম্বার অফ, যেমন আমাদের কোর্স অফারিং এর ক্ষেত্রে এখানে ফিল্ডগুলো কি, অফার্ড কোর্সের কোর্স আইডি, তাই না, কোর্স টাইটেল, তারপরে কোর্স নেম, ওকে কোর্স নেম, তারপর সেকশন, ক্যাপাসিটি কত, রুম নাম্বার, ফ্যাকাল্টি নেম, টাইম, ডে। এখন সব কোর্সের ফ্যাকাল্টি নেম তো থাকে না, কিছু কিছু কোর্সে থাকে না টিবিএ, তো ওই অবজেক্টগুলোর জন্য ওই ফ্যাকাল্টি নেম ছাড়া কনস্ট্রাক্টরটা ইউজ করেছে, একটা প্যারামিটার কম। যে কোর্সগুলো ফ্যাকাল্টি ডিসাইডেড সেগুলোতে অল প্যারামিটার কনস্ট্রাক্টর দিয়ে কোর্স অফার করা হয়, আর যে কোর্সগুলোতে ফ্যাকাল্টি এখনো ঠিক করা হয় নাই ওগুলোতে ওই ফ্যাকাল্টির প্যারামিটারটা কনস্ট্রাক্টরে নাই, তখন বডিতে গিয়ে বলে দেওয়া হচ্ছে যে ফ্যাকাল্টি ইকুয়াল টু টিবিএ, ফ্যাকাল্টি নেম ইকুয়াল টু টিবিএ। বাকিগুলো ফিল্ড ইকুয়াল টু প্যারামিটার, ফিল্ড ইকুয়াল টু প্যারামিটার একটা বাদে, একটা সেটা কোনটা, ফ্যাকাল্টি নেম, ওইটাতে গিয়ে শুধু বলতেছেন ফ্যাকাল্টি নেম ইকুয়াল টু টিবিএ, বাকিগুলো ফিল্ড ইকুয়াল টু প্যারামিটার। তো তাহলে এটা একটা রিয়েল ইউজ কেস যেখানে ফিওর নাম্বার অফ প্যারামিটারও থাকতে পারে, যেটা আইরাসে আমরা খুঁজে পেলাম। এরকম আপনার অ্যাপ্লিকেশনে থাকলে আপনি করতে পারবেন, বাট টিপিক্যাল স্ট্যান্ডার্ড হলো অল প্যারামিটার, 0 প্যারামিটার, এই দুটো রাখবেন, তার মেজরিটি অফ ইউর পারপাস সলভ হয়ে যাবে। জি, প্যারামিটার তখন 6টা হতো, 6 প্যারামিটার। না, আমি বললাম যে আপনি বললেন যে আমি 0 প্যারামিটার রাখছি, অল প্যারামিটার রাখছি, আমি এখন একটা 1 প্যারামিটার রাখবো, একটা 2 প্যারামিটার রাখবো, একটা একটা করে রাখবো, তাহলে 8টা হয়। কিন্তু আসলে 8-এর অনেক বেশি হবে। আপনি যদি ধরেন 2 প্যারামিটার রাখবো, এখন কোন 2, এটারও তো অনেক কম্বিনেশন হইতে পারে, তাহলে 2 প্যারামিটার দিয়েও তো আপনি অনেকগুলো বানাইতে পারেন। 3 প্যারামিটার একটা রাখবো, কিন্তু কোন 3টা সেটারও তো অনেক কম্বিনেশন পসিবল, তাহলে টেকনিক্যালি আসলে 8-এরও অনেক বেশি হবে। কিন্তু আসলে তো আপনি এত করবেন না, এটা পয়েন্টলেস এত কম্বিনেশনে কনস্ট্রাক্টর বানানো, কারণ আপনার এত কোনো ভেরিয়েশন আসবে না অবজেক্ট তৈরি করার জন্য ইনপুট লেভেলে। মোস্ট কেসেস আমরা সবগুলো ইনপুট দিয়ে অবজেক্ট ক্রিয়েট করি, সাবমিট বাটন, তো তখন অল প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ হবে। আর যদি টেম্পোরারিলি আপনি একটা কোনো মেথডের ভিতর ডিক্লেয়ার করেন তখন 0 প্যারামিটার দিয়ে করে ফেলতে পারেন। আর আপনার আংশিক ডাটা আছে, এটা আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। যেমন অফার্ড কোর্সে, একটা অফার্ড কোর্সে কোনো অফার্ড কোর্সের সবগুলো ডাটাই অ্যাভেলেবল, কোনো অফার্ড কোর্সে ফ্যাকাল্টি নেম নাই, তাহলে ওটার ফ্যাকাল্টি নেম প্যারামিটারটা থাকবে না, তখন ওই কনস্ট্রাক্টরের বডিতে ওইটাকে টিবিএ হিসাবে অ্যাসাইন করে দেবে। তো এটা তো ইউজ কেস থাকলে আপনি করবেন, না থাকলে করবেন কেন, তাই না? Any question regarding constructor? Okay. মডেল ক্লাসের জন্য কন্ট্রোলারে কোনো কনস্ট্রাক্টর হয় না। ইনিশিয়াল ভ্যালু কি হবে, 0 প্যারামিটারে ডিফল্ট ভ্যালু বলে দিবেন,
আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে সাপ্লাই যা আসবে তা। তাহলে আপনার যদি আপনার প্রজেক্টের টপিক কি গুলশান ক্লাব, তাহলে আপনার ধরেন আপনি বললেন যে আপনার কি কি মডেল ক্লাস ভেবেছেন আপনারা, মেম্বার, তারপরে মেনু। তাহলে মেনু ক্লাসের যদি আপনার 10টা ফিল্ড থাকে তাহলে আপনি ডিফল্ট ভ্যালু কি দিবেন? 0 প্যারামিটারে আপনি বলতে পারেন প্রাইস 0, তাই না? টিবিএ স্ট্রিং গুলোকে টিবিএ বা নাল করে রাখতে পারেন, প্রাইস নিউমেরিক ভ্যালু গুলোকে 0 করে রাখতে পারেন। কিন্তু আপনি যখন বলবেন যে ক্রিয়েট এ নিউ মেনু, তখন রেস্টুরেন্ট ম্যানেজার যখন ক্রিয়েট এ নিউ মেনু তার ড্যাশবোর্ডে গিয়ে ক্রিয়েট মেনু অপশনে ক্লিক করবে, ক্রিয়েট এ মেনু, তখন ওইখানে তো সেই ইনপুট গুলো দিবে। তো লাইকলিহুড যে বেশি সবগুলো ইনপুট এসে দিবে, তাহলে আপনি অল প্যারামিটার কনস্ট্রাক্টর ওগুলো পাঠিয়ে দিবেন, সাবমিট বাটনে নিউ মেনু করে তখন ওই প্যারামিটার হিসাবে সবগুলো এফএক্সএমএল নোড থেকে ডাটা বের করে সবগুলো অ্যাকর্ডিংলি পাঠিয়ে দিবেন। না, এখন তো আপনি জানেনই না আপনার রিকোয়ারমেন্ট কি, আপনি তো জানেনই না মডেল ক্লাস কি হবে, আপনি একটা দুইটা অনুমান করে বলতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি মডেল ক্লাস কি হবে আলটিমেটলি সেটা আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে বের হবে। আপনাদের যেটা করতে হবে, আমি যেটা বলি যে আপনারা অনুমানের উপর যেগুলো আইডিয়া করতে পারেন সেগুলো লিখে রাখেন যে এই মডেল ক্লাস আমার দরকার, কিন্তু এটা কোনো সিস্টেমেটিক ফাইন্ডিংস না, এটা আপনার ইনটিউটিভ ফাইন্ডিংস, টিমমেটদের মধ্যে একটা আলোচনা করে ইনটিউটিভ ফাইন্ডিংস। কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ড আপনি এটা করতে পারবেন না। আপনার এই ইনটিউটিভ ফাইন্ডিংস আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্যাটিসফাই করবে তার কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনাকে আসলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটাকে ইভ্যালুয়েট করে মডেল ক্লাস আইডেন্টিফাই করতে হবে, তখন আপনি বলতে পারবেন যে দিস মডেল ক্লাস স্যাটিসফাই মাই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এবং ক্লাস আইডেন্টিফাই করাটাই তো শেষ কথা না। আপনি বললেন মেম্বার একটা ক্লাস, ইনটিউটিভলি আপনি আইডেন্টিফাই করেছেন, আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এখনো কমপ্লিটই করেন নাই, আপনি যেটা জমা দিচ্ছেন এটা তো পার্শিয়াল, এটা তো 16টা ওয়ার্কফ্লো লেখেনই নাই আপনি, আর লিখে থাকলেও সেটা যে ঠিক আছে, সেটা যে যথেষ্ট ডিটেল, সেটা তো হুনো। তাহলে আপনার এখন কোনো সিস্টেমেটিক ফাইন্ডিংস নাই মডেল ক্লাস কি হবে, আপনি এখন ইনটিউটিভলি বের করলেন। তো ধরে নিলাম ইনটিউটিভলি বের করলেন যে আপনি মেম্বার একটা ক্লাস, রেস্টুরেন্ট ম্যানেজার একটা ক্লাস, মেনু একটা ক্লাস, তাই না? তারপরে ধরেন আপনার কনফারেন্স রুম একটা ক্লাস। তাহলে এই মেম্বার ক্লাসের মেথডস কি হবে, কনফারেন্স রুম ক্লাসের মেথডস কি হবে, ফিল্ডই বা কি হবে, এটাও কি আপনি ইনটিউটিভলি করবেন? এটা ওয়ার্কফ্লোর বর্ণনা থেকে আসবে, বুঝতে পেরেছেন? তো ওই জন্য আপনি আপনার যে আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, অনেক গ্রুপ যেটা করে তারা আসলে এই সিস্টেমিক ফাইন্ডিংস গুলো করে না ইন দ্য সেন্স, শুরু থেকে না করলে তো শেষ মুহূর্তের জন্য পালায় রাখলে তখন তো আর হয় না। তো তখন তারা ইনটিউটিভলি যা করে তাই, যা পারে তাই করে। যারা নিজেরা করে, যারা পয়সা দিয়ে করে তাদের এটাও আছে, অনেক গ্রুপ আছে পয়সা দিয়ে করে, এবং তারা অবধারিত ভাবে কোর্সে ফেল করে যারা এগুলো করায়। তো এখন আপনার এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে আপনি যখন এই ক্লাসগুলো আইডেন্টিফাই করবেন, তখন আপনি ক্লিয়ার থাকবেন যে আমার এই ফিল্ডস গুলো হবে, এই মেথডস গুলো হবে, এবং এই ক্লাসগুলোর সাথে ইন্টার ক্লাস ইউসেজ, একটা ক্লাস আর একটা ক্লাসের মেথড থেকে আরেকটা ক্লাসের মেথডকে কিভাবে ইউজ করা হচ্ছে, এই রিলেশনশিপ গুলো কিন্তু আপনার ক্লাস ডায়াগ্রামে থাকবে। ক্লাস ডায়াগ্রাম হচ্ছে একটা সিস্টেম ডিজাইনের পার্ট, ওকে, ইটস নট দ্য হোল সিস্টেম ডিজাইন, দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস কোর্স। তাহলে ক্লাস ডায়াগ্রাম দেখে কিন্তু প্রোগ্রামার খুব ইজিলি ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবে। ইন্টেলিজেন্টে সে শুধু ক্লাস ডায়াগ্রাম ফলো করবে, ধাম সে ক্লাসগুলো বানায় ফেলবে। তো এটা ইজি পার্ট। এখন আপনারা যেটা করতে পারেন, আপাতত আপনারা ক্লাসগুলো ইনটিউটিভলি যতটুকু পারেন আইডেন্টিফাই করে রাখেন, হ্যাঁ, আর এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ওয়ার্কফ্লোটাকে অ্যানালাইজ করে হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্য মডেল ক্লাসেস, এইটার উপরে আমরা ক্লাস নিব। তাহলে আপনারা
দেখতে পারবেন যে আমরা কিভাবে আইরাসের ওয়ার্কফ্লো থেকে মডেল ক্লাসগুলো আইডেন্টিফাই করতে পারি, তার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, হাউ টু আইডেন্টিফাই মডেল ক্লাস ফ্রম দ্য ওয়ার্কফ্লো। তো সেইটা তখন আপনারা সেই প্র্যাকটিসটা আপনাদের প্রজেক্টে যখন অ্যাপ্লাই করবেন, আপনাদের সিআরএ রিপোর্টে যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনারা মডেল ক্লাসগুলো বের করতে পারবেন। কিন্তু ঘটনা যদি এমন হয় যে আপনার সিআরএ রিপোর্ট ফাঁকা, তাহলে তো আপনি পারবেন না। তখন কি হবে? তখন আপনাকে ইনটিউটিভলি কাজ করতে হবে। যেটা বলতেছিলাম, ভুলে গেছিলাম, যে ইনটিউটিভ কাজ করলে কি হয়, আপনার রিলেভেন্স থাকে না। আপনার মাইলস্টোন 1 এর সাথে মাইলস্টোন 2 রিলেভেন্স নাই। মাইলস্টোন 1 এ আপনি বলতেন আমার এই 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 কাজগুলো করতে পারবে এই পার্টিকুলার ইউজার, এই হচ্ছে তার ডেসক্রিপশন। ক্লাস ডায়াগ্রামে গিয়ে সেই সেই ধরনের ক্লাসের কোনো অস্তিত্ব নাই, থাকলেও মেথডগুলো উল্টাপাল্টা। তাইলে আপনার মাইলস্টোন 1 এর সাথে, অর্থাৎ আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে সিস্টেম ডিজাইন, এখানে কোনো রিলেভেন্স পাওয়া যাচ্ছে না। দেন এই দুইটাকে ইউজ করে আপনি তো আবার ইউজার ইন্টারফেস ডিজাইন করবেন এবং ফাইনালি কোডিং করবেন। তাহলে ইন্টেলিজেন্ট প্রজেক্টটিকে দেখা গেল ক্লাস ডায়াগ্রামে আপনি বলতেছেন আমার সাপ্লায়ার একটা ক্লাস এবং এই হচ্ছে তার ফিল্ড, এগুলো হচ্ছে তার মেথডস। ইন্টেলিজেন্টে গিয়ে সাপ্লায়ার নামে কোনো ক্লাসই নাই, সাপ্লায়ার ডট জাভা ফাইলটাই নাই। তো তার মানে কি, আপনার যে রিলেভেন্স, অর্থাৎ আপনি যে সিস্টেমেটিক ওয়েতে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা অ্যাপ্লাই করতেছেন ফর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মাইলস্টোন গুলোর মধ্যে যে রিলেভেন্স, এখানে কিন্তু আপনার একটা মার্ক আছে। আপনি ল্যাবের কোর্স আউটলাইনে গিয়ে যদি খুলে দেখেন, আপনার 30 মার্কের ডিস্ট্রিবিউশন, তার একটা পার্ট আছে ফলোইং দ্য ডেভেলপমেন্ট প্রসেস। তাহলে ওখানে আপনার 4 মার্ক বা 6 মার্কের মতো আছে। তাহলে আপনি যদি র্যান্ডমলি একটা সিআরএ রিপোর্ট বানান, র্যান্ডমলি একটা ক্লাস ডায়াগ্রাম বানান, ইন্টেলিজেন্টে যে কোড ফাইনালি থাকবে, এগুলোর মধ্যে যদি রিলেভেন্স না থাকে, ইফ ইট অ্যাপিয়ার যে এগুলো আলাদা আলাদা ভাবে বানানো হয়েছে ইন আইসোলেশন, একটাকে ফলো করে আরেকটা আসে নাই, হ্যাঁ, তো আপনি যদি আগে ভাগে বের করেও রাখেন, আপনাকে রিভার্স ব্যাক ট্র্যাক করে দেখতে হবে যে ওটার সাথে ওটা ম্যাচ করে কিনা। ঠিক আছে, কারণ ওটা ওখানেও তো মার্ক আছে। নাহলে আপনার ইন্ডিভিজুয়ালি সিআরএ রিপোর্ট, আপনার ক্লাস ডায়াগ্রাম ইন্ডিভিজুয়ালি যতই ভালো হোক, সিআরএ রিপোর্টের সাথে যদি ওটা রিলেভেন্স না থাকে, তাহলে তো আপনি রিলেভেন্সের মার্ক পাবেন না। হয়তো ক্লাস ডায়াগ্রামের মার্কটা পেলেন, কিন্তু রিলেভেন্সের মার্ক তো পেলেন। এখন আপনাদের কাজ হলো, আপনার কোশ্চেন যেটা ছিল, আমাদের প্রজেক্টের জন্য আমরা কোডিং কতক্ষণ অপেক্ষা করব? কোডিং তো আপনি অপেক্ষায় নাই, আপনি তো কোডিং করতেইছেন। এই যে পুলিশ, বাংলাদেশ পুলিশ, অ্যারিথমেটিক অপারেশন, আবিজাবি প্র্যাকটিস কোডিং তো আপনি করতেই থাকেন। বাসায় বানিয়ে করবেন, কিন্তু প্লাস আপনাদেরকে আমি বলছি যে আপনারা পাইথনের যে ডাটা স্ট্রাকচার কোর্সে যে ছোট ছোট প্রবলেম গুলো সলভ করছেন, সেগুলো আপনি এখন এফএক্সএমএল এ নিয়ে আসেন, তাহলে আপনার সেলফ প্র্যাকটিস হয়ে গেল। যেমন একটা এক্সাম্পল বলেন ডাটা স্ট্রাকচারে, ডাটা স্ট্রাকচার আপনি করেছেন না যে শর্টেস্ট পাথ অ্যালগরিদম, তাইলে আপনি এখন এফএক্সএমএল ডিজাইন কি হবে? আপনি বলবেন যে অ্যাড সিটি টু দ্য ম্যাপ। তাহলে আপনার একটা এফএক্সএমএল এ আপনি বলবেন যে অ্যাড সিটি, ঠিক আছে? তাহলে সিটির আপনি যখন সিটি অ্যাড করে ফেলতেছেন, তখন আপনাকে বলবে যে গিভ দ্য ডিস্টেন্স উইথ দ্য নেইবারিং সিটিজ। তাহলে আপনাকে সিলেক্ট করতে বলবে যে হু ইজ দ্য নেইবারিং সিটি অফ দিস সিটি। তাহলে ড্রপডাউন লিস্ট থেকে আপনি নেইবারিং সিটি গুলো সিলেক্ট করে দেবেন। তারপরে তখন সে বলবে যে ডিস্টেন্স অফ ইচ নেইবার, তখন আপনি ওগুলোর ইনপুট দিবেন এফএক্সএমএল এ, দিয়ে অ্যাড বাটনে ক্লিক করলে আপনার গ্রাফে আর একটা সিটি নোড তৈরি হয়ে যাবে, আর এই ডিস্টেন্স গুলো তখন এজ ক্রিয়েট করবে। তাহলে আপনি তো আসলে একটা ট্রি ক্লাস বানাইছেন বা গ্রাফ ক্লাস বানিয়ে রাখছেন, তাই না? পাইথনে ওই গ্রাফ ক্লাসটাই আপনার এখানে মডেল ক্লাস, বা আপনি ট্রি ক্লাস বানিয়েছেন। তাহলে ট্রি ক্লাসের ক্ষেত্রে, বা ধরেন আপনি ট্রি ক্লাসের ক্ষেত্রে আপনি প্রথমে বলবেন যে ক্রিয়েটেড রুট নোড। তাহলে আপনি নোডের যে এলিমেন্ট, নোডের যে ভ্যালু সেটা দিলেন, আর লেফট পয়েন্টার লেফট রাইট ওগুলো নাল থাকলো। এরপর আপনি বললেন যে অ্যাড নোড। তাহলে এটা যদি বাইনারি ট্রি হয়, তাহলে যখনই আপনি অ্যাড নোড বাটনে ক্লিক করবেন, সে অলরেডি ওই যে ট্র্যাভার্স করে দেখবে যে কোথায় অ্যাড করতে হবে।
তাহলে আপনার যে অ্যাড নোডের অ্যালগরিদম অলরেডি আপনি ইমপ্লিমেন্ট করে রাখছেন ডাটা স্ট্রাকচার কোর্সে, ওইটাই আপনার অন ক্লিকের মধ্যে বসাই দিবেন, সে তখন ওই ট্রিটাকে, তাহলে কন্ট্রোলার ক্লাসের একটা ফিল্ড হবে ট্রি অবজেক্ট, তাহলে আপনার ট্রি ক্লাস অলরেডি আছে মডেল ক্লাস, কন্ট্রোলারে গিয়ে একটা অবজেক্ট ডিক্লেয়ার করবেন, ঠিক আছে, ইকুয়াল টু নাল দিয়ে রাখবেন। তাহলে যে যখন আপনি নোড ক্রিয়েট করতেছেন যদি দেখে যে এই ট্রি ইকুয়াল টু নাল, তার মানে এটা রুট নোড, তখন সে ওইটাকে অ্যাড করবে এবং লেফট রাইট নাল করে দিবে। আর ট্রি যদি নাল না হয় তাহলে সে দেখবে যে লেফট সাইড আগে ট্রাভার্স করবে রিকার্সিভলি, করতে করতে যেখানে গিয়ে নাল পাবে সেখানে সে আবার নিউ নোড করবে উইথ দ্য ভ্যালু গিভেন ইন দ্য এফএক্সএম। তাহলে এগুলো আপনার করা জিনিস, একটু রিস্ট্রাকচারিং করে আপনি এফএক্সএমএল প্রজেক্ট হিসেবে নিজে নিজে অ্যাটেন্ড করেন, তাহলে কি হবে আপনার লার্নিংটা খুব, মানে আপনার কোডিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো একটা রবাস্ট লার্নিং এর মধ্যে দিয়ে আপনি যাবেন। বা ওই লেভেলে যদি আপনি এখন চিন্তা করতে না চান, ওয়ান ওয়ানে যেগুলো করছেন, যে একটা ফিবোনাচি সিরিজ জেনারেট করো, হ্যাঁ, তো লেভেলে একটা ফিবোনাচি সিরিজ শো করা, একটা নাম্বার প্রাইম কিনা পালিন্ড্রোম কিনা এগুলো টেস্ট করা, হ্যাঁ, যা করেছেন ওয়ান ওয়ানে, তো এগুলোই আপনি এখন ওখানে ইনপুট দিয়েছেন কনসোলে, আউটপুট আসছে কনসোলে, এখানে ইনপুট দিবেন এফএক্সএমএল নোডে, আউটপুট আপনি এফএক্সএমএল এ দেখাবেন। তাহলে এই কনভার্সন গুলো যদি আপনি করে ফেলেন তাহলে তো আপনার একটা ভালো প্র্যাকটিস হয়ে যায়। তো এগুলো তো আমার প্রবলেম দেওয়ার কিছু নাই, প্রবলেম অলরেডি ইউ হ্যাভ হান্ড্রেড অফ প্রবলেম ইন প্রিভিয়াস কোর্স, ওগুলোকে আপনি এফএক্সএমএল এ রিক্যালিব্রেট করেন, রিক্রিয়েট করেন। ওকে, নাও মাই কোশ্চেন, যেটা আপনারা বললেন কনস্ট্রাক্টর নিয়ে কোনো কোশ্চেন নাই, মাই কোশ্চেন ইজ কনস্ট্রাক্টর ভুলে যান, ফর এ মেথড আমরা ভয়েড ভার্সেস নন ভয়েড করেছি না? ওকে, সো তাহলে বলেন যে একটা মেথডে রিটার্ন টাইপ কেন থাকে, সেটা ভয়েডই হোক আর নন ভয়েডই হোক। হ্যাঁ, ভয়েড তো একটা রিটার্ন টাইপ, নন ভয়েড হলেও সেটা রিটার্ন টাইপ। মাই কোশ্চেন ইজ ওয়াই এ মেথড নিডস টু রিটার্ন, ওয়াই দেয়ার ইজ এ রিটার্ন টাইপ। এফেক্টিভলি আমার কোশ্চেন হলো তাকে রিটার্ন করতে হয় কেন? কোথায় তার মানে notify the caller is waiting for me to finish and either expecting a plain notification or expecting a data at the end with completion notification. So I have a return type, so I return, okay, at the end. এখন আমার কলার আছে বলেই আমি রিটার্ন করি, তাই না? Now look at this constructor, there is no return type of your constructor, দেখেন, is there any return type? No. Now the question is why not? Can you think and guess, make an educated guess? It need not to be correct, just try something. দেখেন কনস্ট্রাক্টর ছাড়া বাকি সব মেথডেরই রিটার্ন টাইপ আছে, ভয়েড হলেও আছে, নন ভয়েড হলেও আছে। দেখেন each and every method has a return type, either void or non void, except constructors. তাহলে এই যে আপনাকে যে আগের প্রশ্নটা করলাম কেন রিটার্ন টাইপ লাগে, এইটা যদি এই লাইনে চিন্তা করলে আপনি এটা অ্যান্সার দিতে পারবেন, তাহলে কেন কনস্ট্রাক্টরে রিটার্ন টাইপ লাগে না। কলারের কাছে রিটার্ন করতে হয় না, রাইট, কলারের কাছে আর কি রিটার্ন করবে না, না ওয়েট তো, মানে আপনি যখন আনলেস ইউ ডু প্যারালাল কম্পিউটিং, আনলেস কলার এবং কল হ্যাজ সেপারেট থ্রেড assigned by the operating system part of the process, তাহলে আপনাকে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং করতে হবে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে যেটাকে আমি কল করতেছি এটাকে কারেন্ট থ্রেডে না রেখে নতুন একটা থ্রেডে, তখন দুইটা থ্রেড প্যারালালি এক্সিকিউট হবে বাই টু কোরস। তাহলে আপনার কম্পিউটারে মাল্টি কোর সিপিইউ বা জিপিইউ থাকে, দুইটা কোর তখন দুইটা মেথডকে আলাদাভাবে সাইমultaneously রান করবে। দ্যাটস এ ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট কোডিং প্যারাডাইম। কিন্তু আমরা কনভেনশনাল যে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশনে আসি, এখানে কলার ওয়েট করে যাকে কল করেছে সে ফিনিশ হওয়া পর্যন্ত, কারণ তার রিটার্ন ভ্যালুটা হয়তো তার নেক্সট স্টেপে লাগবে। কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ নাই কেন? কনস্ট্রাক্টর
দিতে তো হবেই। তার মানে কি? তার মানে হলো কনস্ট্রাক্টর ডু নট হ্যাভ এনি কলার। আমার কলারই নাই, আমি কাকে কন্ট্রোল রিটার্ন করব? আমি কাকে রিটার্ন করব কেউ যদি আমাকে কল না করে? গুড কোশ্চেন। তাহলে কলার না থাকে, আমরা তো জানি যে কল না করলে এক্সিকিউট হয় না মেথড। দ্যাটস আই সেড কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল মেথড। এনি মেথড, আপনি একটা মেথড লিখতেই পারেন 50 লাইনের কোড, কিন্তু কেউ যদি কল না করে এটা এক্সিকিউট হবে না। বাট দ্য প্রবলেম ইজ caller cannot wait to be called. Sorry, constructor cannot wait to be called. Why? Because the very job of constructor is work the moment memory is given. তাহলে মেমোরি দেওয়া হচ্ছে কিন্তু কেউ আমাকে কল করছে না, তাহলে তো আমি অসহায়। তাহলে আমার পারপাসটাই বা কি? আমার থাকার দরকারটা, আমার সাথে তাহলে অন্য কোনো মেথডের কোনো পার্থক্য নাই। কেউ আমাকে কল করবে, তারপরে আমি ইনিশিয়াল ভ্যালু দিব, বাই দ্যাট টাইম মেমোরিতে অ্যাসাইন হয়ে গেছে। এবং কেউ যদি আমাকে কল নাই করে, তাহলে কি আমি ইনিশিয়াল ভ্যালু দিতে পারবো না? তাহলে আমি এই কলারের ব্যবসার মধ্যেই নাই, আমাকে কাউকে কল করতে হবে না। I am self-triggered. So we don't say constructor is called, we say constructor is fired. Fired or triggered. Okay? কেউ ওকে কল করে না, ও কারো কলের জন্য বসে থাকে না। কারো কলের জন্য বসে থাকলে ওর যে জব সেটাই সার্ভ হবে না। ওর জব হলো instantaneously the moment memory is given to a handle. একটা হ্যান্ডেলে যখন মেমোরি দেওয়া হচ্ছে তখনই ওকে কাজ করতে হবে। তো কেউ যদি কল না করে তখন, তাহলে তো কনস্ট্রাক্টরের পারপাসটাই থাকলো না। দ্যাটস ওয়াই কনস্ট্রাক্টর ডাজ নট ওয়েট somebody to call. ইনফ্যাক্ট আপনি কল করতেই পারবেন, এরর দিবে। আমি যদি এখানে বলি যে C1 ডট কনস্ট্রাক্টর, এরর দিয়ে দিবে, কনস্ট্রাক্টর ক্যানট বি কলড। তাইলে এখানে যদি আমি কল করতে পারতাম যে C1 ডট কনস্ট্রাক্টর, অ্যালাউই করতেছে না, তাই না? এটা পসিবল না, অবভিয়াস রিজনটা বুঝতে পেরেছেন তো কেন কনস্ট্রাক্টরের কলার হয় না? তা আমাকে কেউ কলই করে না, তাহলে আমি কাকে ফেরত দিব? রিটার্ন। এই জন্য আমার কোনো রিটার্ন টাইপ নাই। দ্যাট ইজ দ্য রিজন কনস্ট্রাক্টর ডাজ নট হ্যাভ এনি রিটার্ন টাইপ। আপনি দেওয়ার চেষ্টা করলেও আপনাকে ঘাড় ধরে বলে বাবা সরাও। ও বলতেছে বাবা তুমি কাকে ভয় রিটার্ন করবা? তোমাকে তো কেউ কল করে নাই। ওকে, এনি কোশ্চেন? We are done up to AB. Any question up to AB? আছে না নাই? Okay, so now let's talk about the C. আমার মনে আজকে C করতে করতে আমাদের টাইম শেষ হয়ে যাবে, হাফ এন আওয়ার আছে। ওকে, ফার্স্ট অফ অল আপনি বলেন যে ক্লায়েন্ট বলতে আমরা কি বুঝি? মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যখন বলছি ক্লায়েন্ট, what do we mean by that? কলারের মধ্যে অবজেক্ট হবে, ওটার মধ্যে যে অবজেক্টের যে পার্টটা, যেমন C1 ডট আমরা কল করলাম একটা C1 টা হচ্ছে ক্লায়েন্ট। ওকে, তাহলে এই কোডে কি কোনো ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন আপনি? Which one? C1. ওকে, কত নাম্বার লাইনে? লাইন নাম্বার হচ্ছে 27। তাহলে এখানে C1 হচ্ছে ক্লায়েন্ট। আরেকটাও তো আছে 19 এ হচ্ছে 19 এর ক্লায়েন্ট হচ্ছে স্টেজ। আরেকটা ক্লায়েন্ট, এটা ধরেন আমি বললাম যে আমার স্টেজের এইটার নাম দিলাম ধরেন মাই স্টেজ। তাহলে মাই স্টেজ একটা স্টেজ টাইপের অবজেক্ট। তাহলে এই যে সেট টাইটেলের ক্লায়েন্ট হচ্ছে স্টেজ অবজেক্ট, সেট সিন, শো, এগুলোর ক্লায়েন্ট হচ্ছে একটা স্টেজ অবজেক্ট।
তাহলে ক্লায়েন্ট আমরা বুঝি। এখন আপনি আমাকে বলেন এই যে শো মেথডটা কল করা হয়েছে, ইজ দ্য ক্লায়েন্ট এক্সপ্লিসিট or it is implicit? What do you mean by explicit? Explicit মানে যেটা প্রকাশ্যে বলা হয়েছে। তাহলে এটা কি এক্সপ্লিসিট ক্লায়েন্ট নাকি ইমপ্লিসিট ক্লায়েন্ট? এক্সপ্লিসিট ক্লায়েন্ট। ওকে, গুড। এখন আমি যদি ধরেন সিটিজেনের এগুলো ফিল্ডগুলো কি প্রাইভেট না? তো প্রাইভেট ফিল্ড তো আমি ইউজ করতে পারবো না, কিন্তু আপাতত আমি যদি একটা পাবলিক করে আপনাকে দেখাই, মানে জাস্ট ডেমো দেওয়ার জন্য। সো লেটস সে যে এটা পাবলিক, বাট আমরা এটা কখনোই করবো না, এটা আপনাকে বোঝানোর জন্য আমি করছি। ওকে, তাহলে আমি যদি এখন চাই C1 ডট, আমি বলতে পারবো না যে লং val equal to C1 dot NID, বলা যায় না? ওকে, তাহলে NID তো একটা মেম্বার, তাহলে ক্লায়েন্ট যে শুধু মেথডের হবে তা না, মেম্বারেরও ক্লায়েন্ট হবে। তাহলে এখানে ক্লায়েন্ট কে? C1। এক্সপ্লিসিট অর ইমপ্লিসিট? ওকে, গুড। এখন সিটিজেন ক্লাসে এসে দেখেন এখানে আপনি কি বলতেছেন, হু ইজ দ্য ক্লায়েন্ট অফ NID? কোথায়? আপনি কিছু দেন নাই? দেই নাই তো, বাট উই ডিড নট সে এক্সপ্লিসিটলি, আমরা ঘোষণা দিয়ে বলি নাই। তার মানে এটা ইন্টারনালি আন্ডারস্টুড হু ইজ দ্য ক্লায়েন্ট। ইফ দ্যাট ইজ দ্য কেস দেন ইট হ্যাজ ইমপ্লিসিট ক্লায়েন্ট। তাহলে এই কনস্ট্রাক্টরের 13 নম্বর লাইনে NID এর ক্লায়েন্ট ইজ ইমপ্লিসিট, not mentioned but understood by compiler. So implicit client has to be understood. এখন implicit client understand করার স্কোপ যদি না থাকে তাহলে আপনি implicit client দিতে পারবেন না। স্কোপ থাকলেই সেটা শুধু অ্যালাউড। না, আমি প্রাইভেটেও পারবো, এই যে ডেট অফ বার্থ তো প্রাইভেট, তাহলে এখানেও এটা পসিবল। কিন্তু আমি যদি এখানে গিয়ে বলি যে val equal to ID NID, নাও সে বলবে যে ক্লায়েন্ট কই, এইখানে ইমপ্লিসিট ক্লায়েন্ট আউট অফ স্কোপ। তাহলে আপনারা কি বলতে পারেন, একটু চিন্তা করে দেখলেন এতক্ষণ, যে কখন ইমপ্লিসিট ক্লায়েন্ট অ্যালাউড আর কখন অ্যালাউড না? হ্যাঁ, এখানে ইমপ্লিসিট অ্যালাউড না, কাজে এখানে আমাকে এক্সপ্লিসিটলি বলতে হচ্ছে C1 ইজ দ্য ক্লায়েন্ট। কনস্ট্রাক্টর বলে কথা না, আপনি কোনো মেথডে দেখেন না কেন, এই যেমন এখানেই যদি আমি বলি, এখানে কি আপনি ক্লায়েন্ট বলছেন কার ইমেল, কিন্তু সে বুঝে নিছে কার ইমেল। ক্লায়েন্টটাকে সে বুঝতে পেরেছে, কিভাবে বুঝতে পেরেছে এটা পরে বলছি, কিন্তু সে বুঝতে পেরেছে। সো কাজে এখানে না দিলেও সে বুঝে নিয়েছে যে ক্লায়েন্ট কে, এখানে সেটা বুঝতে পারছে না, সেখানে ইমপ্লিসিট করা যাবে না, এক্সপ্লিসিটলি আপনাকে বলতেই হবে। এখন খেয়াল করেন, আমরা যখন একটা ফিল্ডকে অ্যাক্সেস করতে চাই ক্লায়েন্ট দিয়ে, মানে একটা অবজেক্টের ফিল্ড, একটা ক্লাসের ফিল্ড বা মেথড যখন আমরা রিড রাইট বা কল করি, ফিল্ডের ক্ষেত্রে রিড রাইট বা মেথডের ক্ষেত্রে যখন কল করি, তখন এই রিড রাইট বা কলটা কিন্তু কোনো না কোনো মেথডের ভেতরে হচ্ছে। এখন যাকে ইউজ করা হচ্ছে ফিল্ড বা মেথড ভেতরে, আর যে মেথডের বডিতে হচ্ছে, একই ক্লাসের অবজেক্ট যদি হয় তখন ইমপ্লিসিট অ্যালাউড, একই ক্লাসের মেম্বার যদি হয় তখন ইমপ্লিসিট অ্যালাউড। এখন খেয়াল করেন, এখানে NID কে অ্যাক্সেস করা বা লঞ্চ কে অ্যাক্সেস করা, কল করা, এটা কোন মেথডের মধ্যে হচ্ছে?
এই কাজটা এই যে ফিল্ডকে রিড করতে চাচ্ছি অথবা মেথডকে কল করতে চাচ্ছি, এই চাওয়াটা বা এই কাজটা এই যে ক্লায়েন্ট যে ব্যবহার করা হচ্ছে এখানে ফিল্ড অ্যাক্সেস করা অথবা মেথড কল করা, এই কাজটা কোথায় হচ্ছে, কোন মেথডের ভিতরে হচ্ছে? না না না, এটা তো কোনো না কোনো মেথডের ভিতরেই হচ্ছে। সেটা কোন মেথডের ভিতরে হচ্ছে? তাহলে এই কলার হচ্ছে লঞ্চ বিডির কলার হচ্ছে স্টার্ট, অথবা এনআইডি কে রিড করতে চাচ্ছে স্টার্ট। এখন স্টার্টের ক্লায়েন্ট কি সিটিজেন নাকি অ্যাপ্লিকেশন অবজেক্ট? তাহলে স্টার্টের ক্লায়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লাসের অবজেক্ট, আর লঞ্চ জিডির ক্লায়েন্ট হচ্ছে সিটিজেন ক্লাসের অবজেক্ট, এনআইডি এর ক্লায়েন্ট হচ্ছে সিটিজেন ক্লাসের অবজেক্ট। কাজে এখানে ইমপ্লিসিটলি সে বুঝতে পারবে না যে এই স্টার্টের ক্লায়েন্টকে এটার ক্লায়েন্ট হিসাবে ধরা যাবে কিনা। ধরা তো যাবে না, কারণ স্টার্টের ক্লায়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লাস অবজেক্ট আর এদের ক্লায়েন্ট হচ্ছে সিটিজেন ক্লাসের অবজেক্ট। কাজে সে স্টার্টের ক্লায়েন্টকে কিভাবে এদের ক্লায়েন্ট হিসাবে ট্রিট করবে? ইমপ্লিসিটলি অ্যালাউড না। কিন্তু এখানে যদি খেয়াল করেন, এখানে আপনি ক্লায়েন্ট বলে দেন নাই, কিন্তু এটার ক্লায়েন্ট কে হবে? এটার ক্লায়েন্ট মানে এটাকে, এই মেথডটা যখন রান করবে এটাকেও তো কোথাও না কোথাও কল করা হবে। তাহলে এই যে জেন্ডারটাকে যে কল করা হবে, যেই কল করুক গেট জেন্ডার একটা ক্লায়েন্ট থাকবে না? সেটা কোন ক্লাসের অবজেক্ট? সিটিজেন। তা আপনি জেন্ডারও তো সিটিজেন ক্লাসের ফিল্ড, তাহলে আপনি যখন বলে দিচ্ছেন না জেন্ডারের ক্লায়েন্টকে, তখন কলারের ক্লায়েন্টকেই জেন্ডারের ক্লায়েন্ট হিসেবে ধরে নেবে ইমপ্লিসিট। And that makes sense because caller method and gender are member of same class. কাজেই caller client can also qualify to be the client of gender. So in that case এটা allow করছে। তাহলে কি আমরা বুঝতে পারলাম implicit call versus explicit call? আমি আরো কিছু এক্সাম্পল আগের সেকশনে তৈরি করেছি, so let's look into that. আচ্ছা, এটা অন্য কনটেক্সট ইউজ করা হয়েছে, নেভারদেলেস। তো তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন ধরেন আমি না আছে এখানে স্টুডেন্ট ক্লাস, এখানে দেখেন এই যে স্টুডেন্ট ক্লাস, এখানে কি কি মেথড আছে? এগুলো কে কল করতে পারবে? এই দুইটা প্রাইভেট, তাহলে এই দুটো হচ্ছে হেল্পার মেথড। না, এটা পাবলিক, সরি, এটা পাবলিক। এই এলএফি রিপোর্ট সাবমিট এবং সলভ এন্ড সাবমিট অ্যাসাইনমেন্ট আর সাবমিট এলএফি রিপোর্ট, এই দুইটা মেথডকে অন্য ক্লাসের মেথড থেকে কল করা যাবে। হ্যাঁ, ওকে। এখন আপনি আমাকে বলেন যে হু ইজ দ্য পোটেনশিয়াল কলার অফ দিস মেথড? সলভ এন্ড সাবমিট অ্যাসাইনমেন্ট, এটা ক্লায়েন্ট কে হবে? স্টুডেন্ট অবজেক্ট। আর এটার কলার কে হবে? পোটেনশিয়াল। এটা যে কোনো, এখন লাইব্রেরিয়ান, এখন অ্যাকাউন্টেন্ট তো আর আপনাকে বলবে না সলভ এন্ড সাবমিট অ্যাসাইনমেন্ট, তাহলে লজিক্যালি কে বলতে পারে? তাহলে ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড আছে, ধরেন গিভ অ্যাসাইনমেন্ট। তাহলে গিভ অ্যাসাইনমেন্টের মধ্যে সে আগে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে নিচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে, ওখানে অ্যাসাইনমেন্টের ডাটাগুলো আছে, যে অ্যাসাইনমেন্টের ডেসক্রিপশন কি, হ্যাঁ অ্যাসাইনমেন্ট কত নাম্বার অ্যাসাইনমেন্ট, সাবমিশন ডিউ কবে, ইত্যাদি। এরপরে আমি আমার ডাটাবেজ অ্যাক্সেসর ক্লাসের একটা মেথডের মাধ্যমে আমি একটা অ্যারে অফ স্টুডেন্ট বের করে নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে একটা অ্যারে অফ স্টুডেন্ট, আমি কিন্তু নিউ করি নাই। তাহলে এইখানে আমার এই যে গেট স্টুডেন্টস ফর এ সেকশন, এই মেথডে আমি কি সাপ্লাই দিলাম? কোর্স আইডি, সেকশন নাম্বার, সেমিস্টার, ইয়ার।
এখন সে ডাটাবেস থেকে কোর্স রেজিস্টার্ড কোর্সের ডাটা অ্যানালাইসিস করে স্টুডেন্ট আইডি গুলো বের করে ওইটা দিয়ে সেই স্টুডেন্ট অবজেক্ট গুলো আইডেন্টিফাই করে একটা অ্যারের মধ্যে রেখে অ্যারেটা আমাকে ফেরত দিই। তা আমি একটা অ্যারের মধ্যে এটা রিসিভ করলাম ইকুয়াল টু, এই অ্যারের এলিমেন্ট গুলো কিন্তু এক একটা স্টুডেন্ট অবজেক্ট লুপের মধ্যে। তাহলে আমার এই অ্যারেটা যত বড় ততবার লুপটা ঘুরবে। তাহলে এই যে ith এলিমেন্ট গুলো কি আসলে অ্যারে এলিমেন্ট স্টুডেন্ট অবজেক্ট, কারণ এটা একটা স্টুডেন্ট অবজেক্টের অ্যারে। এই যে স্টুডেন্ট অ্যারে C213 set from 7 students। তাইলে এখানে ক্লায়েন্ট কি এক্সপ্লিসিট না ইমপ্লিসিট? কোথায় এই এগুলো কি স্টুডেন্ট অবজেক্ট না? তাহলে এক্সপ্লিসিট। কেন এখানে ইমপ্লিসিট হইতে পারলো না? কারণ গিভ অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট কে? ফ্যাকাল্টি অবজেক্ট। আর এটার ক্লায়েন্ট কে? সে কি করে ধরে নিবে ইমপ্লিসিট হইলে এইটার ক্লায়েন্টকে আমি এটার ক্লায়েন্ট বানাই ফেলবো? সেটা সম্ভব না, কারণ এটার ক্লায়েন্ট হইতে হবে একটা স্টুডেন্ট অবজেক্ট, আর এটাকে যে কল করতেছে তার ক্লায়েন্ট তো ফ্যাকাল্টি অবজেক্ট। তাহলে ইমপ্লিসিট হইলে এটার অবজেক্টকে তো আমি এখানে দিতে পারবো না ক্লায়েন্ট হিসেবে। সো ইট হ্যাজ টু বি এক্সপ্লিসিট, আদারওয়াইজ কম্পাইলার আপনাকে ধরবে। কিন্তু এই সলভ এন্ড সাবমিট অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আপনাকে একটা সার্ভে কন্ডাক্ট করতে হতে পারে। সো দ্যাটস এ হেল্পার মেথড। এটাকে যখন আপনি কল করলেন, আপনি কি ক্লায়েন্ট বলছেন? ইমপ্লিসিট, কারণ দুইটাই স্টুডেন্ট ক্লাসের মেথড। তাহলে কলার মেথড আর কল মেথড যখন একই ক্লাসের হবে, যাকে কল করতেছেন তাকে আপনি ক্লায়েন্ট নাও দিতে চাইতে পারেন। সেক্ষেত্রে সে ইমপ্লিসিটলি কলারের ক্লায়েন্টকেই কলডের ক্লায়েন্ট হিসেবে ধরে নেবে। এখন আপনি কখন ইমপ্লিসিট রাখবেন? যখন আপনি শিওর যে কলারের ক্লায়েন্টটাই ওইটার ক্লায়েন্ট হবে। তাইলে এই সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট যদি আসিফ হয়, কন্ডাক্ট সার্ভে সাবমিট অ্যাসাইনমেন্ট সলভ এন্ড সাবমিট অ্যাসাইনমেন্ট এই মেথডটা আসিফের জন্য কাজ করতেছে, আসিফের ডাটা নিয়ে কাজ করতেছে। তাহলে কন্ডাক্ট সার্ভে কার জন্য কাজ করবে? আসিফের জন্য না শফিকের জন্য? হ্যাঁ, আসিফের জন্যই। তাইলে তো আপনার এখানে এক্সপ্লিসিটলি ক্লায়েন্ট দেওয়ার দরকার নাই। তাহলে এইটার ক্লায়েন্ট যে থাকবে, এই মেথডটা যার জন্য কাজ করবে, কন্ডাক্ট সার্ভেও তার জন্যই কাজ করবে। সো দেয়ারফোর কলারের ক্লায়েন্টই তখন এইটার ক্লায়েন্ট। সো ইউ ক্যান অ্যাফোর্ড নট টু গিভ দ্য ক্লায়েন্ট, মেক ইট ইমপ্লিসিট। মেক সেন্স? আপনি এটা পড়ে আছেন কেন? মানে বেল বাজলেই দৌড় দিবেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আপনি যদি ক্লায়েন্ট দিতে চান দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো অবজেক্টে ক্লায়েন্ট বানাতে চান সেটা হতে পারে, কিন্তু সেটা লজিক্যালি মেক সেন্স করতে হবে। কম্পাইলার আপনাকে কিছুই বলবে না। আপনি যদি এখানে একটা অবজেক্ট থাকতো, হ্যাঁ, বা আপনি একটা নতুন অবজেক্ট বানায়ও বলতে পারেন যে এটাই ক্লায়েন্ট, নিউ স্টুডেন্ট ডট কন্ডাক্ট সার্ভে। তাহলে এখান থেকে আমি একটা অ্যানোনিমাস অবজেক্ট পেলাম, ওইটাই আমার কন্ডাক্ট সার্ভে ক্লায়েন্ট। টেকনিক্যালি আপনি করতে পারেন, বাট ডাজ ইট মেক সেন্স? আপনার সলভ এন্ড সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট হচ্ছে আসিফ। আপনি কি নতুন একটা স্টুডেন্টকে কন্ডাক্ট সার্ভে ক্লায়েন্ট করতে চান না আসিফকেই করতে চান? তাহলে আপনি এটা দিবেন কেন? বা আপনার যদি একটা অলরেডি একটা এক্সিস্টিং স্টুডেন্ট থাকেই, ধরেন আপনার S1, সেটাকেও করতে পারতেন, কিন্তু সেটা কি লজিক্যালি মেক সেন্স করে নাকি করে না? যখন করে না, তখন আপনি বলবেন যে আমার কলারের ক্লায়েন্ট এটার ক্লায়েন্ট, এটাই যদি মেক সেন্স করে, মেক ইট ইমপ্লিসিট। ওকে, আচ্ছা। এখন আসেন নেক্সট পয়েন্টে, যে দিস কিওয়ার্ড, দিস বেসিক্যালি একটা ক্লাস হ্যান্ডেল। আপনি যখন বলছেন না সিটিজেন C1 C2 C3 C4, C1 C2 C3 C4 নাথিং বাট সিটিজেন ক্লাস হ্যান্ডেল। আবার স্টুডেন্ট S1, S2, S3 দে আর স্টুডেন্ট ক্লাস হ্যান্ডেল।
right? But for every class there is a special handle called this. The name of the handle is this. Now this যে হ্যান্ডেল, এইটা আপনি কখনোই নিউ করতে পারবেন না, নালও করতে পারবেন না। সে অটোমেটিক কখনো হ্যান্ডেল হবে, কখনো ইনস্ট্যান্স হবে, কখনো হ্যান্ডেল হবে, কখনো ইনস্ট্যান্স হবে। যখন একটা মেথড রান করে, ওটা একটা টাইম স্প্যান আছে না, যে T1 পিরিয়ডে ডিউরিং দ্য T1 টাইম পিরিয়ড দ্য মেথড ইজ রানিং, তাইলে ওটার একটা অ্যাক্টিভ ক্লায়েন্ট আছে না, this will point to that. So this will refer to that active client, the client at this moment in action. So when a method is running, তার মানে মেথড রিটার্ন করে নাই, তার মানে ওর একটা ভ্যালিড ক্লায়েন্ট এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, and this point to that. যে মুহূর্তে মেথড রিটার্ন করে ফেললো, this will become null. Unless you call another method, এবং সেই মেথডটা আবার T2 টাইম পিরিয়ডের জন্য যখন এক্সিকিউট করবে, ওই টাইম পিরিয়ডের জন্য this will point to that particular client. তাহলে this হচ্ছে ইন অ্যাকশন, রান টাইমে যখন যে মেথডটা এক্সিকিউট হইতে হবে এবং তার যে ক্লায়েন্ট থাকবে, this will point to that. এবং এটা কখন নাল হবে, কখন ইনস্ট্যান্স রিপ্রেজেন্ট করবে, ইটস নট ইন ইউর কন্ট্রোল। তাহলে একটা মেথডের ভেতরে যখন আমরা আসি, তার মানে মেথডটা রান করতেছি, তার মানে এই মেথডের যে ক্লায়েন্ট, এই মেথড বডির যে মেথড, তার যে ক্লায়েন্ট, দিস তাকেই রিপ্রেজেন্ট করবে। তাহলে আপনার এখানে ক্লায়েন্টকে, এটার ক্লায়েন্ট যদি আসিফ হয়, তাহলে এই ভেতরে যখন থাকবে তখন দিস কাকে রিপ্রেজেন্ট করবে? আসিফকে। এটার ক্লায়েন্ট যদি শফিক হয়, তাহলে দিস কাকে রিপ্রেজেন্ট করবে? তাহলে আপনি এখানে বলতে পারেন, যদি দিতেই চান, দিস ডট কন্ডাক্টর, তখন এক্সপ্লিসিটলি, ইমপ্লিসিটকে যদি এক্সপ্লিসিটলি বোঝাতে চান, দিস ডট। তাহলে আপনার এই যে কনস্ট্রাক্টর কি করছে, সেটার কি করছে, কনস্ট্রাক্টর কি করছে, দিস ডট। তার মানে এই কনস্ট্রাক্টরটার যে ক্লায়েন্ট, তার ফিল্ড, তার মেম্বার মানে তার ফিল্ড ইকুয়াল টু প্যারামিটার। আচ্ছা, এখন আপনাকে একটা গল্প বলি। আপনারা লঞ্চে ট্রাভেল করছেন কে কে? ঢাকা বরিশাল, ঢাকা চাঁদপুর, এই ঝড়ের মধ্যে করছেন? ভরা বর্ষায় যখন ঝড় টর হয়, তুফান হয়, হ্যাঁ, আতঙ্কে চলে যায় মানুষ, তাই না, দৌড় পড়তে থাকে। আচ্ছা, তো ধরেন আপনি এবং আপনার দুই বন্ধু মিলে যাচ্ছেন। সো ইউ আর এ ম্যারিড গাই, ইউ হ্যাভ এ স্মল কিড, তো 3 ফ্যামিলি মিলে যাচ্ছেন। তো এই এমন ঝড় উঠছে চাঁদপুরের মোহনায়, এইবার আর রক্ষা নাই। Now if that incident happens, আপনি কি আপনার কিডকে সেভ করবেন না বন্ধুর কিডকে সেভ করবেন? কেন? Why? কেন সেটা আপনারটাই কেন করবেন? ওটা তো কিড তো কিডই, অল কিডস আর ইনোসেন্ট। হ্যাঁ, কারণ ওইটা আপনার নিজের, আপনার কিড আপনার নিজের, আপনার কিড হ্যাজ হাইয়েস্ট প্রায়োরিটি টু ইউ। এখন এই মেথডের কাছে কয়টা এনআইডি অ্যাভেলেবল? না, দুইটা। একটা হচ্ছে ফিল্ড এনআইডি, আর একটা হচ্ছে প্যারামিটার এনআইডি। কোনটা মেথডের নিজের? প্যারামিটার, লোকাল টু মেথড। তো ওই জন্য ওইটার প্রেফারেন্স ওর কাছে সবসময় বেশি। তা আপনি যদি বলেন এনআইডি ইকুয়াল টু এনআইডি, বলবে আমার কাছে দুইটা এনআইডি, কিন্তু আমার প্রিয় কোনটা? আমার নিজেরটা। তো তখন প্যারামিটার নিজেকে নিজে ওভাররাইড করবে, ফিল্ডে কিছুই যাবে না। Because the local has the highest priority for to a method. একটা মেথডের কাছে তার লোকাল, তার নিজের বাচ্চার মতো, তার কাছে এটা সবচেয়ে প্রায়োরিটি। তাহলে আপনি বলতেছেন যে আমার বাসায় একজন আবুল আছে, আমার হাউস মেম্বার, আর আমার প্রতিবেশী একজন আবুল আছে,
এখন পুলিশ যদি ধরে নিয়ে যায়, আমি কোন আবুলকে সেভ করবো? আমার আমার বাসার যে মেম্বার আবুল তাকেই সেভ করবো, তাই না? নেইবার আবুলকে তো আমি সেভ, কারণ কেউ আর আবুল নাই তো এখানে, আবুল নামে তো কেউ নাই, তাই না? আচ্ছা, ওকে ওকে। আবুল হোটেল একটা আছে রামপুরাতে, খুব ফেমাস। ওকে, খাইছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। তো এখন তাহলে এটা বুঝতে পেরেছেন। তাহলে যখন আপনার ফিল্ড আর মেথডের মধ্যে, ফিল্ড আর লোকালের মধ্যে কনফ্লিক্ট হবে, সেটাকে যদি আপনি রিজলভ করতে চান, তখন আপনি যদি বলে দেন দিস ডট আইডি, এখন কি কম্পাইলারের বুঝতে কোনো সমস্যা আছে কোনটা কি? আপনি যখনই বললেন দিস ডট, তার মানে ইট ইজ এ মেম্বার, ইটস নট লোকাল টু মেথড, ইট হ্যাজ টু বি এ মেম্বার। আর এখানে কিছু বলেন নাই, তাহলে এটা প্যারামিটার। তাহলে যে প্যারামিটার এখন ফিল্ডে চলে। এখন অটো জেনারেট করলে যেটা হয়, প্যারামিটারের নামগুলো সে ফিল্ড থেকে পিক করে। সো প্যারামিটার যদি আপনি ফিল্ডে অ্যাসাইন করতে চান, তখন দিস ডট দিতে হবে। কিন্তু এটা যদি এনআইডি না হয়ে প্যারামিটারটা যদি এক্স হতো, তাইলে কিন্তু এখানে দিস ডট এনআইডি না দিলেও চলতো। তখন আপনি এনআইডি করতে দিলেও অসুবিধা ছিল। কারণ এখন ওর কাছে কোনো লোকাল এনআইডি নাই, একটাই এনআইডি হুইচ ইজ ফিল্ড। তখন আপনি ইমপ্লিসিট দিলেও সে ফিল্ড হিসাবেই ট্রিট করবে, কারণ এনআইডি নামে কোনো লোকাল কোনো কিছু নাই। সো এট দিস মোমেন্ট ইফ দ্যাট ইজ দ্য কেস, এখন যেভাবে কোডটা আছে, তাহলে আমার একটাই এনআইডি অ্যাভেলেবল টু দিস মেথড কনস্ট্রাক্টর হুইচ ইজ দ্য ফিল্ড। কাজে এটা ইমপ্লিসিট রাখলেও সে এনআইডিকে ফিল্ড হিসাবেই নেবে। কিন্তু আপনার প্যারামিটারও যখন এনআইডি আর আপনার ফিল্ডও যখন এনআইডি, তখন তো সে দুইটাকেই প্যারামিটার হিসাবে ট্রিট করবে। তো তখন আপনি দিস ডট দিয়ে ওটাকে বলে দিতে পারেন যে বাবা, এই বামেরটা কিন্তু মেম্বার, তার মানে ফিল্ড। তাহলে আমরা বুঝতে পারলাম ইমপ্লিসিট ভার্সেস এক্সপ্লিসিট। এনি কোশ্চেন? তাহলে এখন ডট অপারেটরের ইউজটা আমাদের বুঝতে হবে। আমরা ডট ইউজ করি টু স্পেসিফাই ক্লায়েন্ট। তাহলে আপনার যেখানে ইমপ্লিসিট ক্লায়েন্ট ইমপ্লিসিট রাখার সুযোগ নাই, সেখানে আপনাকে ডট ইউজ করতেই হবে। না, স্কোপ নাই আপনার ইমপ্লিসিট রাখার, টু কিপ দ্য মেম্বার ইমপ্লিসিট। একটা মেম্বারের ক্লায়েন্ট হিসাবে ইমপ্লিসিট ক্লায়েন্ট রাখার স্কোপ নাই, তখন আপনাকে ডট ইউজ করে ক্লায়েন্ট দিতে হবে। সো ডটের একটা নাম আছে অবজেক্ট ওরিয়েন্টেশনে, এটাকে বলা হয় মেম্বার অপারেটর। ডট ইজ ট্রিটেড অ্যাজ মেম্বার অপারেটর টু অ্যাক্সেস মেম্বার, ফিল্ড অথবা মেথড। সো ডট ইউজ করলে ডটের বামে আপনাকে ক্লায়েন্ট বলতে হবে। তাইলে ডট আপনি অ্যাভয়েড করতে পারেন কখন? যখন ইমপ্লিসিট ক্লায়েন্ট ইজ আন্ডারস্টুড। ওকে, তো তাইলে এই যে আমার এই কন্ডাক্ট সার্ভে, এখানে আমার ডটেরও দরকার। আর দিতে চাইলে দিতে, তাহলে এই কি সাবমিট রিপোর্টে আমি ইমপ্লিসিট রাখছি আমার ডটেড করি, কিন্তু এখানে প্রবলেম ছিল না, জাস্ট আমি অ্যাজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমি রাখলাম। তো তখন আমাকে যেহেতু ক্লায়েন্ট হিসেবে দিস ইউজ করতেছি, তাহলে আমাকে ডট ইউজ করতে হবে। তাহলে ডট হচ্ছে মেম্বার অপারেটর, মানে বাম পাশে ক্লায়েন্ট, ডান পাশে মেম্বার। ওকে, এনি কোশ্চেন? ওকে, এখন আসেন ওভারলোডিংটা দিয়ে আমাদের আর এটা বেশি সময় লাগবে না। When you say method overloading, overloading এর contextual meaning এখানে অ্যাপ্লাই করতে হবে। Now let's say I have a driver. What is the workload of my driver? আমার ড্রাইভারের কাজ কি? To drive my car, to take care of my car, clean my car,
তাই না? প্রয়োজন হলে গ্যারেজে নিয়ে যাওয়া, এটাই ড্রাইভারের কাজ। সো দ্যাটস দ্য নর্মাল লোড, নর্মাল ওয়ার্কলোড অফ মাই ড্রাইভার, স্ট্যান্ডার্ড ওয়ার্কলোড। কিন্তু আমি যদি ড্রাইভারকে বলি একটু বাজার করে নিয়ে আসো, অনেক সময় বলি না, ওটা তো তার এক্সট্রা লোড, এক্সট্রা ওয়ার্কলোড, ওভারলোড। মেথডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লোড হলো আমরা যখন একটা মেথড তৈরি করি আমরা তার একটা বডি তৈরি করি, ওই বডিটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড লোড। So it is called that body or implementation gets executed. So what is the normal practice? আপনি এখন একটা ট্রি ক্লাস বানিয়েছেন, ক্লাস ট্রি, তাহলে ওখানে আপনি মেথড বানাইছেন না, ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, এই মেথডগুলোর ইমপ্লিমেন্টেশন তো একটাই। So you implemented in order traversal as a one body. Same thing for pre-order traversal, same thing for post-order traversal. তাই না? আপনি কি in order traversal এর দুইটা বডি বানাইছেন কখনো? No. So your methods always had standard load, but it is possible to make multiple implementation for a method. When you do that, then method is overloaded. মেথডেই না, না 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 না, মেথডের নাম কি? আমি এক্সাম্পল দিই। ওকে, ধরেন আপনি সর্ট করতে চান কোনো কিছু, ওকে, তাহলে আপনি একটা ইন্টিজার অ্যারে সর্ট করতে চান, তাহলে মেথডের নাম দিলেন সর্ট ইন্টস। এটার প্যারামিটার কি? ইন্টিজার অ্যারে। আপনি ফ্লোট অ্যারেও, স্ট্রিং অ্যারেও সর্ট করতে চান, তাহলে মেথডের নাম দিলেন সর্ট স্ট্রিং, প্যারামিটার একটা স্ট্রিং অ্যারে। এখন think about it, the implementation logic is same. ধরেন আপনি এখানে কুইক সর্ট করতেছেন, তাহলে আপনার দুইটা মেথডেরই লজিক একই, জাস্ট ডাটা টাইপ আলাদা বলে আপনাকে দুইটা মেথড বানাতে হবে। তাহলে আপনার যদি এরকম 10টা ডাটা, ডিফারেন্ট ডাটা টাইপকে সর্ট করার জন্য 10টা আলাদা মেথড বানাতে হয়, you have to deal with too many methods and that's inconvenient. Instead আপনি একটাই মেথড রাখতে পারেন সর্ট নামে and have multiple implementation. So now we can say sort method is overloaded because it has more than one implementation. Now probably you have not done this in your previous course, but it is absolutely allowed. তাহলে আমার একটাই সর্ট মেথড, এখন আমি এই যে কলার মেথডে গিয়ে যখন আমি সর্ট মেথডে এটা কি পাঠাচ্ছি, তাহলে এটা কোনটার সাথে ম্যাচ করবে? প্যারামিটার, তাহলে এটা এক্সিকিউট হবে। আর যখন আমি নেমস পাঠাচ্ছি তখন আমি কি পাঠাচ্ছি? স্ট্রিং অ্যারে, স্ট্রিং অ্যারে, এই যে নেমস এগুলো হচ্ছে স্ট্রিং গুলো, তাহলে স্ট্রিং অ্যারে, তাহলে কোনটার সাথে ম্যাচ করবে? তাহলে আমার কোডিং কনভিনিয়েন্স কোনটা? এটা সর্ট মেথড ইজ ওভারলোডেড। এটা কি বুঝতে পেরেছেন? So you can overload a method as many with as many implementations as you want, provided a prerequisite is met. আপনাকে বলতে পারেন কন্ডিশনটা কি? না, ভেতরে আমি যা খুশি লিখি, এটা তো আমার ব্যাপার। আমি এখন সর্ট করতে গিয়ে যদি ভেতরে সার্চ করি, কম্পাইলার তো আমাকে কিছু বলবে না, আমার এটা লজিক্যাল মিস্টেক। সর্ট, হ্যাঁ, কিন্তু সেটা তো আমি, কিন্তু এখন সর্টের ভেতরে গিয়ে, এখন এখানে গিয়ে যদি আমি সর্টিং এর কোড না লিখে সার্চিং এর কোড লিখি, কম্পাইলার আমাকে আটকাবে? সেটাই, কম্পাইলারের তরফ থেকে আমার প্রিরিকুইজিট কি মিট করতে হবে টু ওভারলোড, সেটা হলো প্রশ্ন। কম্পাইলার কখন আটকায়? যখন কম্পাইলার বিকামস অ্যাম্বিগুয়াস। কম্পাইলার যখন অ্যাম্বিগুইটি দেখে অথবা শিওর ফেলিওর দেখে ডাউন দ্য লাইন, তখন সে আমাকে ধরবে, বা কোনো কিছু রিকগনাইজ করতে না পারে তখন সে ধরবে। তাহলে এখানে কোন কন্ডিশনটা মিট করতে হবে, বা আমরা অলরেডি করেছি এখানে ওভারলোড।
রাখতে হবে যে একটা প্যারামিটার বানাচ্ছি, একটা থাকতে হবে প্যারামিটার দুটো টাইপ থাকতে হবে। আছে, কিন্তু ধরুন আমি যদি এখন এখানে আবার দেই তাইলে কি এটা অ্যালাউড? ধরুন এখানে বললাম কোড টু বাবল সর্ট, আর এখানে বললাম কোড টু কুইক সর্ট। তো মেথডের ভেতরে তো আলাদা, মেথডের নাম তো সবগুলাই সর্ট, এটাও সর্ট, এটাও সর্ট, এটাও সর্ট, এই জন্যই তো ওভারলোডেড। সেম নেম বলেই তো ওভারলোডেড, কনভিনিয়েন্স। আমি 10টা সর্ট 10 রকম নাম তো ইউজ না করে সিম্পল সর্ট ইউজ করতেছি। I just supply what I want to sort. কিন্তু যখন আমরা এইটা এবং এইটা রাখছিলাম তখন কোনো ইস্যু ছিল না, কিন্তু এখন কম্পাইলার আমাকে ধরবে। কেন ধরবে? তাইলে সমস্যা কি তাতে? তাহলে এই কলটা যখন করব কম্পাইলার কি জানে যে এইটা এক্সিকিউট করবে নাকি এইটা এক্সিকিউট করবে? দুটোই তো ইন্টিজার অ্যারে প্যারামিটার। So তার মানে if the parameter list is exactly same, that is not allowed. You cannot overload with multiple implementation keeping parameter list same. Parameter list for each implementation must differ. Then you can provide as many implementation as you want. তখন কি হবে, আপনি যখন কল করবেন এটা যে কোনো একটা ইমপ্লিমেন্টেশনের সাথে ম্যাচ করবে। So Kaje compiler have no issue to pick the implementation for this call. It will look into the parameter and it will see it match with only one of them. কারণ প্রত্যেকের parameter list is different. Therefore, it is allowed. তাহলে এটাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এটার কোডিং টেস্টিং নেক্সট ক্লাসেই করব, আজকে সময় নাই। কিন্তু যাওয়ার আগে কনসেপ্টটা তো আমি এখন বললাম আপনাকে, বাট আমরা কি কোনো কিছু ওভারলোড করেছি এই কনসেপ্টটা ডিসকাস করার আগে? আমরা তো অ্যারিথমেটিক অপারেশন থেকে শুরু করে এই দিস পয়েন্টার পর্যন্ত অনেক কিছুই করলাম। এর মধ্যে কি আমরা কোনো কিছু ওভারলোড করেছি? অ্যান্সার ইজ ইয়েস। ক্যান ইউ সে হোয়াট ডিড উই ওভারলোড? নো, একটা করেই ইমপ্লিমেন্টেশন। কনস্ট্রাক্টর ইজ ওভারলোডেড। So 0 parameter, 7 parameter. So parameter is different. কিন্তু আপনি সেম প্যারামিটার লিস্ট আরেকটা দিতে চান, ও আপনাকে ধরুন আমি আরেকটা দিয়ে বললাম যে এটাতে বললাম যে এনআইডি হবে 100, 0 না, কিন্তু অ্যালাউই করবে না। ভেতরের কোড যতই ডিফার করুক, কিন্তু অ্যাকশনের সময় সে কোনটাকে পিক করবে, এখানে তো অ্যাম্বিগুইটি। কারণ প্যারামিটার লিস্ট দুইটা ইমপ্লিমেন্টের সাথে ম্যাচ করে গেছে, তাহলে আমি কোনটাকে নিব? ও তো আর কয়েন টস করে নিতে পারবে না। কম্পাইলার হ্যাজ টু বি ভেরি ডিসাইসিভ, ইট ক্যানট রান অন অ্যাম্বিগুইটি অ্যান্ড টস লটারি। তখন সে আমাকে বলছে এটা পসিবল না। ওকে, তাহলে আমি যদি এখানে একটা প্যারামিটার চেঞ্জ করে দেই তখন আবার ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তখন আমি বলতে পারি যে এনআইডি ইকুয়াল টু ভ্যাল, বাকিগুলো ভিবিএ নাল। বোঝা গেল? সো উইথ দ্যাট নোট আমরা আজকে শেষ করছি। তাহলে আপনাদের এই পর্যন্ত হলো। ওকে, এটা আমাদের ভিবিএ থাকবে। আমাদের ওই পুলিশের ওখানে আমরা টেস্ট করবো এটা, ওই যে ইন্সপেক্টর, সিটিজেন বিভিন্ন ক্লাস আছে না, ওখানে আমরা মেথড ওভারলোড করব। ঠিক আছে, and then we'll continue with the next topics. ঠিক আছে, তাহলে আপনাদের কিন্তু নেক্সট মানডেতে কুইজ হবে। নেক্সট ক্লাস আমাকে কি মনে করাই দিয়ে কুইজের এক স্যাম্পল কোশ্চেন দেখানোর জন্য। ঠিক আছে, সিলেবাস হচ্ছে কনসেপ্ট।